নমস্কার বন্ধুরা, যতন খুলুম খা। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে একজন লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট, আমরা জানি তিনি রাজপরিবারের সদস্যা এবং রাজতন্ত্র থাকলে তিনি হয়তো মহারানী হতেন। তিনি তার নামের পাশে মহারানী শব্দটা ব্যবহার করা হয়েছে প্রচারের ক্ষেত্রে। এইটাতে কমপ্লেন করে উকিল নোটিশ পাঠিয়েছেন একজন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট উকিল নোটিশ পাঠিয়েছেন কেন মহারানী শব্দটা তার প্রচারে ব্যবহার করা হলো। একটি সংবাদ বেরিয়েছে একটি সংবাদ মাধ্যমে, সংবাদটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সংবাদটি ছিল এরকম: বিজেপির পূর্ব আসনের প্রার্থীর নামের আগে কেন মহারানী শব্দটি ব্যবহার করছে বিজেপি? এই প্রশ্ন তুলে ভাজপার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংকে উকিল নোটিশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, তার নাম নৃপেন্দ্র কৃষ্ণ রায়। বুধবার তিনি অরুণ সিংকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ দেওয়ার জন্য, অন্যথায় তিনি আদালতের দ্বারস্থ হবেন। একটি সংবাদ মাধ্যমে সংবাদটি পড়ে বেরিয়েছে। আমি যেরকমভাবে সংবাদটি লিখেছে প্রায় সেরকমভাবে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। প্রথমে এই সংবাদে বলা হয়েছে, প্রদেশ বিজেপি তাদের নির্বাচনী প্রচারে ফ্লেক্স ফেস্টুনে প্রার্থীর, আমি নামটা বলছি না এখানে, মহারানী হিসাবে সম্বোধন করেছেন, প্রার্থীকে করেছে, নামের আগে মহারানী শব্দটি ব্যবহার করেছে। আর তাতে আপত্তি কলকাতা হাইকোর্টের আইনজীবী নৃপেন্দ্র কৃষ্ণ রায়ের। আইনজীবী তার দেওয়া নোটিশে দাবি করেছেন ভারতীয় সংবিধান ও আইন অনুযায়ী মহারাজা মহারানী শব্দগুলি নিষিদ্ধ। এইগুলি অনেক আগে আইন করে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বিজেপি তাদের প্রচারের ফ্ল্যাগ ফেস্টুন প্রার্থীর নামের আগে মহারানী শব্দটি ব্যবহার করেছে। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত। এখন কথা হলো, আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই যে রাজা রানী, মহারাজা মহারানী ইত্যাদি, নবাব, তারপরে আপনার রাজকুমার রাজকুমারী, এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো রাজ আমলে ছিল। রাজ আমলে রাজ পরিবারের সদস্যরা এগুলি ব্যবহার করতেন। রাজা তো যিনি রাজার মানে শাসন ক্ষমতার সবার উপরে থাকতেন, তিনি রাজা মহারাজা হিসাবে, তার স্ত্রী মহারানী হিসেবে চিহ্নিত হতেন। এটাই অফিসিয়াল রেওয়াজ ছিল। মানুষও তাকে রাজা মহারাজা হিসাবেই করতো। আবার রাজার ছেলে হলে জন্মসূত্রেই বাই বার্থ রাজকুমার, মহারাজকুমার, রাজকুমার এরকমই। আর রাজার মেয়ে হলে রাজকন্যা। আবার রাজার মা রাজমাতা, এরকমভাবেই সম্বোধনগুলো আমরা শুনে এসেছি। মানে রাজা আমলে এগুলি ব্যবহার করা হতো। ভারতবর্ষের সংবিধান কি করেছে? ভারতবর্ষের সংবিধান ঘোষণা করেছে যে ভারত রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সমস্ত ভারতীয় সমান, কেউ কারোর চেয়ে বড় না, কেউ কারোর চেয়ে ছোট না। সাম্যের অধিকারকে এখানে অফিসিয়ালি সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ একজন রাজপরিবারের লোক যতটুকু সাংবিধানিক মর্যাদা ভোগ করেন, একজন রিক্সাওয়ালাও ততটুকু সাংবিধানিক মর্যাদা ভোগ করেন। একজন, যেমন ধরেন ফর এক্সাম্পল বলছি, ধরুন মুকেশ আম্বানির পরিবার সংবিধানের কাছে যতটুকু অধিকার সম্মান পায়, ততটুকু একজন কৃষক পরিবারের একজন শ্রমজীবী কৃষকও ততটুকু সংবিধান অনুযায়ী অধিকার পায়। বাস্তব ক্ষেত্রে তা আলাদা, সে হলো অন্য কথা। কিন্তু সংবিধান কিন্তু মুকেশ আম্বানিকে আর সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ কৃষক বা কোনো রাজপরিবারের সদস্যকে সবাইকে সমান করে দিয়েছে। কেউ এক্ষেত্রে বড় না, ছোট না। তো আর্টিকেল 18(1) মানে 18 উপধারা সমস্ত উপাধি রদ করে দিয়েছে। কোনো রাজা মহারাজা কেউ ব্যবহার করতে পারবে না। রাজা, নবাব, রাজকুমার এসব ব্যবহার করা যাবে না কোনো পাবলিক অফিস, ট্রাইব্যুনাল, আদালতে। এটা আবার কে বলেছে? 2022 সালে আপনার রাজস্থান হাইকোর্টের জয়পুর বেঞ্চ একটি আদেশ, একটি রায়ে, জাজমেন্টে এই কথা বলেছে। আদালত বলেছে আর্টিকেল 14, আর্টিকেল 18 এবং আর্টিকেল 363A
অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এগুলিকে নিষিদ্ধ করে দিয়েছে। ভারতবর্ষে কেউ রাজা মহারাজা লিখতে পারবেন না। বলতে পারবে, ভাষণে তো বলতেই পারেন। আমরা তো হিন্দু, যারা আমরা হিন্দুরা, আমরা অনেকে সাধু মহাত্মাকে যারা সর্বত্যাগী সন্ন্যাসী হয় তাদেরকে আমরা মহারাজা বলে সম্বোধন করি। অনেকে আমরা গিয়ে তাদের পায়ের কাছে প্রণাম করে তাদের আশীর্বাদ প্রার্থনা করি। এটা একটা রীতি। কিন্তু এটা অফিসিয়ালি তিনি আবার নিজের নামে, যে সবাই আমাকে মহারাজা বলে, তো সন্ন্যাসী নিজেকে কিন্তু নামের আগে যে আমি মহারাজা অমুকানন্দ মহারাজ লিখতে পারবেন না, কিন্তু তাকে সবাই বলতে পারবো আমরা। আবার অফিসিয়ালি আমরাও তাকে কোনো সরকারি কাগজে তাকে লিখতে পারবো না মহারাজা অমুকানন্দ মহারাজ, হ্যাঁ, এইরকম মানে তার সম্বন্ধে এইভাবে আমরা তাকে সম্বোধন করতে পারবো না। এইটা নিষিদ্ধ। হ্যাঁ, এটা সম্মান মর্যাদা সূচক, আমরা এমনিতে বলতে পারি। রাজপরিবারের সদস্যদেরকে এমনিতে অনেকে বুবাগ্রা বলে, অনেকে মহারাজা বলে, মহারাজ কুমার বলে, এগুলি বলে। অনেকে কর্তা বলে। কর্তা শব্দ বলতে ভারতীয় সংবিধানে কোনো শব্দ নাই। ঠাকুর বলে কোনো শব্দ নাই। এগুলি টাইটেল। রাজারা এই টাইটেলগুলো দিতেন, অনেকে কর্তা বলতেন। ত্রিপুরা রাজ্যে এগুলি কর্তা বলতেন। এই তো রাজপরিবারের যারা রাজ ক্ষমতা পায় না তাদের ভাইদেরকে বোধহয় এরকম দেওয়া হতো, কর্তা কাউকে দেওয়া হতো, কাউকে ঠাকুর দেওয়া হতো, এগুলি দেওয়া হতো। কিন্তু সাংবিধানিক ব্যবস্থা নাই এগুলি। তো মহারাজা রাজা এগুলি ব্যবহার করা যাবে না। কিন্তু অফিসিয়াল কোনো কাগজে যদি আপনি এগুলি ব্যবহার করেন, এগুলি বেআইনি। আইনগতভাবে কি ব্যবহার করতে পারেন? রাজা কি হয়? রাজা হয় রাজার ছেলে রাজা হয়, এটা আমরা জানি। রাজার ছেলে রাজকুমার হয়, রাজার স্ত্রী আপনার মহারানী হয়। এগুলির জন্য কোনো আলাদা কোনো যোগ্যতা অর্জন করতে হয় না, এর জন্য কোনো পরীক্ষা পাশ করতে হয় না, এর জন্য কোনো আপনার কোনো দীর্ঘমেয়াদী কোনো মানে কঠোর কোনো সাধনা করতে হয় না, কোনো কোর্স করতে হয় না। এগুলিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ কেউ যদি রাজা হয় তাহলে বাকিরা প্রজা। তা রাজা আর প্রজার যে ব্যবধান, এগুলি তো সংবিধান লাগু হওয়া মাত্র এগুলি থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। আমরা এখন সবাই স্বাধীন, সবাই সমান। তো ফলে কেউ উঁচু না, কেউ নিচু না। কেমন জাতপাতের ভিত্তিতে ভারতবর্ষে কাউকে আপনি মানে ভেদাভেদ করতে পারবেন না। এখানে ব্রাহ্মণ যতটুকু, এখানে ক্ষত্রিয় ততটুকু, শূদ্র বৈশ্য উচ্চ নিচ বলতে কিচ্ছু নাই। সংবিধান সবাইকে সমান করে দিয়েছে। ফলে কেউ বলতে পারবে না আমি ব্রাহ্মণ বলে আমি বেশি সুবিধা পাবো, তুমি অব্রাহ্মণ বলে তুমি কম সুবিধা পাবে, একেবারেই পারবে না। তো এগুলি নিষিদ্ধ ভারতবর্ষে, কারণ সমান সমান নাগরিক, এবং এটাই শ্রেষ্ঠ। এখন কথা হলো, তারপরে হয়তো কেউ কেউ বলতে পারবেন যে তাহলে কেউ নামের সঙ্গে ডক্টর কেন লাগায়, কেউ কেন মেজর জেনারেল লাগায়, এগুলিও তো টাইটেল। কেউ জাস্টিস কেন লাগায়, জাস্টিস অমুক, যেমন জাস্টিস চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। কেউ রিটায়ার্ড হওয়ার পরেও দেখা যায় জাস্টিস রিটায়ার্ড অমুক, এরকম লেখে। এগুলি কেন? এইগুলিকে প্রথমত হলো সামরিক আর শিক্ষার ক্ষেত্রে এগুলিকে এক্সামশন দেওয়া হয়েছে। কি, যিনি ডাক্তার লেখেন তিনি, এটা তার অর্জন করা, এটা জন্মসূত্রে প্রাপ্ত কোনো উপাধি না, এইটা তার আইডেন্টিটি। এই আইডেন্টিটি প্রয়োজন, না হলে ডাক্তারকে আপনি আলাদা করবেন কিভাবে সমাজে? আপনি কিভাবে একজন মানুষের কাছে চিকিৎসার জন্য যাবেন রুগী? তাকে তিনি যদি নামের পাশে সঙ্গে যদি ডক্টর, তিনি যে ডাক্তার এটা যদি না লেখেন, তাহলে আমরা কিভাবে তাকে আলাদা করে চিহ্নিত করব যে আমার পেট খারাপ হয়েছে, মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, আমি কার কাছে যাব, কিভাবে আইডেন্টিফাই করব? আমাকে তার কাছে যেতে হবে যার কাছে ওই আইডেন্টিটিটা রয়েছে। এই কারণে আর এটা তিনি কষ্ট করে, এটা কষ্ট করে মেডিকেল পড়ে বছরের পর বছর সাধনা করে তিনি অর্জন করেছেন। যিনি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে জাস্টিস হয়েছেন তিনি এরকম না যেমন যে বাবাও জাস্টিস ছিলেন, ছেলেও জাস্টিস হয়ে গেছেন। এই কারণে এভাবে হয় না। এটা তিনি কঠোর সাধনার মধ্য দিয়ে প্রথমে ওকালতি করেছেন। ওকালতি করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, সাধনা করতে হয়েছে, তাকে পড়াশোনা করতে হয়েছে বছরের পর বছর ধরে। কোথাও 3 বছরের কোর্স, কোথাও 5 বছরের কোর্স। সাধনা করে তাকে অ্যাডভোকেট হতে হয়েছে। অ্যাডভোকেট হয়ে গেলেই তিনি সঙ্গে সঙ্গে জাস্টিস হয়ে, তারপর তাকে পরীক্ষা দিতে হয়েছে, তাকে জুডিশিয়াল পরীক্ষাতে পাশ করতে হয়েছে, তারপরে তিনি জুডিশিয়াল অফিসার হয়েছেন।
তারপর হাইকোর্টের জাস্টিস হতে গেলে অনেক দিন ধরে তাকে অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে, জ্ঞান অর্জন করতে হয়েছে, তার দক্ষতা প্রমাণ করতে হয়েছে, তারপরে গিয়ে তিনি হাইকোর্টের জাস্টিস হয়েছেন। তারপরেও সেখানে কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করে তাকে সুপ্রিম কোর্টে নেওয়া হয়েছে। এই চারটিখানি ব্যাপার না এটা। ফলে তাকে তো আইডেন্টিফাই করতে হবে আলাদা করে। তিনি যদি নামের সঙ্গে জাস্টিস শব্দটি না লেখেন, বিচারপতি শব্দটি যদি না বসান, তাকে যদি এভাবে আইডেন্টিফাই না করা হয়, আমরা কার কাছে যাব বিচারের জন্য, ন্যায়ের জন্য? এই জন্য এই ব্যবস্থাগুলো রাখা হয়েছে। আর মেজর জেনারেল তারা সমগ্র রাষ্ট্রটাকে রক্ষা করেন। আর্মিতে কর্নেল, মেজর জেনারেল, এই যে উপাধিগুলো, এরা সমগ্র রাষ্ট্রের রক্ষার দায়িত্বে। এই জায়গায় যদি আমরা প্রপার ম্যানকে আইডেন্টিফাই করতে না পারি, রাষ্ট্র যদি আইডেন্টিফাই করতে না পারে যে কাকে সে দায়িত্ব দিয়েছে কোন কাজটা করার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য, আইডেন্টিফাই করতে না পারে, সমগ্র রাষ্ট্রের মানে হযবরল অবস্থা হয়ে যাবে। তো অনেক চিন্তা ভাবনা করে এই ব্যবস্থাগুলোকে রেখেছে। কেউ ডক্টরেট করে, দেখবেন অনেকে আছে মানে ডক্টর শব্দটি ডি আর লিখলেই সবাই ডাক্তার হয় না, কোনটা একাডেমিক হয়, মানে যারা দেখবেন এই ডক্টরেট আর কি, ডক্টরেট উপাধি প্রাপ্ত। ডক্টরেট উপাধিও আবার দুই রকমের আছে, একটা পড়াশোনা করে অর্জন করা, আর একটা হলো আপনারা দেখবেন সাম্মানিকভাবে ডক্টরেট উপাধি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি অনারারি ডিগ্রি দেয় তাদেরকে, সাম্মানিক। এটা আবার তারা ব্যবহার করতে পারেন না। কিন্তু ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কোনো একটা ইউনিভার্সিটি, ধরুন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এনে অনারারি ডক্টরেট ডিগ্রি দিলেন। এখন প্রধানমন্ত্রী কিন্তু এই কারণে লিখতে পারবেন না নামের আগে ডক্টর নরেন্দ্র মোদী। যেভাবে আপনারা দেখেন ডক্টর অনেকে নামের সঙ্গে ইউজ করে, যারা একাডেমিক্যালি, যারা পড়াশোনা করে, কোর্স করে, তারা আপনার গবেষণাপত্র জমা দিয়ে তারপরে তারা অর্জন করেছেন ডক্টরেট উপাধি, তারপর তারা ডক্টর। নাও এটা তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, রাষ্ট্রের অনুমতি আছে, তারা ডক্টর অমুক লিখতে পারেন। তো এই ব্যবস্থাটা আছে, এইটা তাদের যোগ্যতা অর্জন করে তারা এইগুলি। ইঞ্জিনিয়ার হয়েছেন যিনি, তিনি ডিগ্রি অর্জন করেছেন পড়াশোনা করে। কোন ইঞ্জিনিয়ারের ছেলে যে ইঞ্জিনিয়ারের ছেলে হয়েছে বলে তিনি ইঞ্জিনিয়ার জন্মসূত্রে, তা হয় না। কোনো চার্টার্ড অ্যাকাউন্টের ছেলে জন্মসূত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় না। কোনো সাংবাদিকের ছেলেও সাংবাদিক জন্মসূত্রে হয় না। এগুলি সবই অর্জন করা, কষ্ট করে অর্জন করা। তো এই কারণে কিছু কিছু ক্ষেত্রে এক্সাম্পশন দেওয়া হয়েছে। আর এমনিতে যে রাজা, আগে যারা রাজা ছিলেন তাদের তো ঠিকই আছে, তারা যাদের বাড়ি এখনো আছে তারা সেই বাড়িতে থাকতে পারবেন, রাজবাড়ি যেটাকে আমরা বলি। তারা সেই তাদের যা সম্পদ রয়েছে সেই সম্পদগুলো তারা ভোগ করতে পারছেন, সেও তার সবই ঠিক আছে। কিন্তু নিজের নামের আগে যা আমি রাজা মহারাজা প্রসেনজিৎ চক্রবর্তী লিখতে পারবো না। আমি যদি বাই বার্থ রাজ পরিবারের সদস্য হতাম, তাহলে মহারাজা প্রসেনজিৎ চক্রবর্তী লিখতে পারবো না। এটা নিষিদ্ধ করা হয়েছে। ইট ইজ ব্যান্ড, ইট ইজ প্রহিবিটেড আন্ডার কনস্টিটিউশনাল প্রভিশনস। এই কারণে এই জানি না, আমি দেখিনি, কিন্তু যেটা বলা হয়েছে সংবিধানে মানে সংবাদটিতে, যে পূর্ব ত্রিপুরায় বিজেপির প্রার্থী যিনি মূলত রাজ পরিবারের সদস্যা ত্রিপুরা রাজ্যের, এবং ত্রিপুরা রাজ্যের বর্তমান যিনি রাজ পরিবারের প্রেজেন্ট জেনারেশন রয়েছেন, ওনার বোন হয়। ওনার পোস্টারে নাকি নামের আগে মহারানী শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং বিজেপির নাকি প্রেস রিলিজেও নাকি ওনার নামের সঙ্গে মহারানী শব্দটি ব্যবহার করা হয়েছে। তো বিজেপি যেহেতু রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুসারে বিজেপি রেজিস্ট্রেশন পাওয়া একটি রাজনৈতিক দল, সেহেতু মহারানী শব্দটি ব্যবহার করা সম্ভবত বিজেপির ক্ষেত্রেও ঠিক না। কারণ আপনি যখন একজনকে মহারানী বলছেন, তখন বাকি যে প্রতিদ্বন্দ্বী তাদেরকে কি বলবেন, তাদেরকে কি প্রজা বলবেন? তখন এখানে ভেদাভেদ চলে আসে। ক্যান্ডিডেট যারা হয়েছেন, সে স্টেট ডিমান্ড কমিটির ক্যান্ডিডেট হোক, যে পার্টির কোনো এমএলএ নাই, এমপি নাই, কিছু নাই, আর বিজেপি যে সারা ভারতবর্ষ শাসন করছে, অথবা সিপিএম অথবা কংগ্রেস, এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু আইনের দৃষ্টিতে সমান।
কেউ রাজ পরিবারের সদস্য হতে পারেন, কেউ সাধারণ কৃষক পরিবারের সদস্য হতে পারেন। আইনের দৃষ্টিতে সবাই সমান। সুতরাং আইন কোনোভাবে, ভারতের নির্বাচন কমিশন কোনোভাবেই তাদের মধ্যে ভেদাভেদ করতে পারবে না। কোনো পুলিশ স্টেশন, কোনো সরকারি অফিস, কোনো অবজারভার কেউ তাদেরকে ভেদাভেদ করতে পারবেন না যে না আপনি তো ভাই সাধারণ পরিবার থেকে উঠে এসে ক্যান্ডিডেট হয়েছেন, উনি তো ভাই রাজ পরিবারের সদস্য ছিলেন, সদস্য হয়ে উনি ক্যান্ডিডেট হয়েছেন, সুতরাং আপনারা কিভাবে সমান আসনে বসবেন? আপনাদের মধ্যে একজনের চেয়ারটা বড় থাকবে, একজনের চেয়ারটা ছোট থাকবে, আপনাদের মধ্যে কেউ মঞ্চেতে বসবেন, কাউকে মাটিতে বসতে হবে, এরকম বলতে পারবে না। সবাইকে সমান সুযোগ দিতে হবে, সমান মর্যাদা দিতে হবে। আইন তা করতে বাধ্য। তো এইরকম বিজেপি যদি এরকম করে থাকে তাহলে এটাও আইনের দৃষ্টিতে যথার্থ না, এটা করা উচিত না। এটা সবাইকে সমান মর্যাদা দিতে হবে। সাধারণ তিপ্রাসা পরিবারের, অতি সাধারণ দরিদ্র গরিব তিপ্রাসা পরিবারের যে কোনো মানুষের যতটুকু মর্যাদা রয়েছে আইনের দৃষ্টিতে ততটুকু মর্যাদাই রাজ পরিবারের সদস্য রয়েছে, একটুও বেশিও না, একটু কমও না। এটা বোঝা দরকার, না হলে গণতন্ত্রকে আমরা রক্ষা করতে পারবো না, গণতন্ত্রের আদর্শকে আমরা মর্যাদা দিতে পারবো না, আমাদের সংবিধান কে আমরা ঠিকভাবে মান্যতা দিতে পারবো না। কারণ সংবিধান কি বলেছে সেটাই সুপ্রিম। সংবিধানের ওপরে না আমি, না আপনি, না কেউ, সবাই আমরা সংবিধানের অধীন। এটা বুঝতে হবে, এটা বোঝানোর জন্যই এই ভিডিওটা করা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, ম্যাক্সিমাম মানুষকে শোনার জন্য এটাকে শেয়ার করবেন। কারণ সবার জানা দরকার যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো যদি কেউ শোনে ভালো করে, তার আর ভারতের সংবিধানকে বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। ভারত রাষ্ট্রের মূল নীতি, মূল আদর্শ কি সেটা বুঝতে আমার মনে হয় না কোনো অসুবিধা থাকবে বলে। আর সেটা সবার জানা দরকার, ছাত্র থেকে শুরু করে সবার। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।